ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। আর সাথে আছে আমি শোভন আরেফ। রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনার মধ্যে জুলাই ঘোষণাপত্রের কর্মসূচি বাতিল করে আজ মঙ্গলবার একই স্থানে মার্চ ফর ইউনিটি নামে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখান থেকে সরকারের প্রতি আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির আহ্বান জানিয়েছেন ছাত্রনেতারা। এই সময়ের মধ্যে ঘোষণা না করলে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বলেছেন, আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে, যারা এমন ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করছে তাদের বিপক্ষে এই লড়াই জারি থাকবে। 3 দিন আগে হঠাৎ করে এই 72 সংবিধানকে কবর এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নাৎসি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা জানিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির কথা জানিয়েছিলেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জানিয়ে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কের পাশাপাশি বিষয়টি নিয়ে রাজনীতিতে এক ধরনের উত্তাপ তৈরি হলে গতকাল সরকার পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরি করার কথা জানানো হয়। ছাত্রনেতারা দাবি করছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপটে তাদের ঘোষণাপত্রটি হবে ভবিষ্যৎ জাতির রাজনীতির জন্য নির্দেশক এবং বিশেষ গুরুত্ববাহী। বর্তমান প্রেক্ষাপটে আসলেই এর রাজনৈতিক গুরুত্ব আছে কতটা? যদিও কেউ কেউ আবার বলছেন, ছাত্রদের এই ঘোষণাপত্র চাওয়া অযৌক্তিক নয়, তবে তারা এটি ঘিরে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের মধ্যে এক ধরনের অহংকার বোধ দেখছেন, যেটি 71 সালে মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগের মধ্যে দেখেছিলেন তারা। রাজনীতিকরাও কি একই রকম মনে করছেন? যদি তাই হয় তবে ভবিষ্যৎকে এসব নিয়ে আলোচনায় আজকে রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জোনায়েদ সাকি। 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরু করতে চাই খুব স্বাভাবিকভাবেই আব্দুল হান্নান মাসুদ আপনাকে দিয়ে। এই যে আরও 15 দিন সময় বেঁধে দেওয়া হলো এবং এই 15 দিন পরে সরকার বলছে যে একটা ঐকমত্যের ভিত্তিতে তারা এই ঘোষণাপত্রের বিষয়টি করবেন। আপনারা 72 সংবিধান বাতিলের বিরোধিতা করেছিলেন, বেশ কয়েকটি দাবি ছিল সুস্পষ্টভাবে। সেগুলো যদি এই 15 দিন পর না থাকে তাহলে আপনাদের অবস্থান কি হবে, সেই সম্পর্কে ভেবেছেন কিছু? দেখেন, হচ্ছে আমাদের অবস্থান কি হবে বলতে হচ্ছে, আমরা জুলাইয়ের অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তি। আমরা হচ্ছে আজ থেকে 1.5 মাস আগে আমরা বলেছিলাম যে হচ্ছে জুলাই প্রক্লেমেশন দিতে হবে। আমরা যখন হচ্ছে বলার পরে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলোচনা করেছি, তেমন একটা সাড়া পাইনি। সরকারের সাথে কথা বলেছি, তেমন একটা সাড়া পাইনি। কিন্তু আমরা ভেবেছিলাম যে সরকার হয়তো একটা উদ্যোগ নিবে। তারপরে আমরা বিভিন্ন ধরনের দাবি রেখে আসছিলাম, সরকার কোনো উদ্যোগ নেয়নি, রাজনৈতিক দলগুলো সাড়া দেয়নি। পক্ষান্তরে সারা দেশে শহীদদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্নের পথে বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে। সারা দেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে, সচিবালয়ে আমলারা উপদেষ্টাদের কথা শুনছে না, পুলিশ বাহিনীর রিফরমেশন হয় নাই, খুনিরা এখনও পুলিশ বাহিনীতে আছে। বিভিন্ন বিষয়, এমনকি সংস্কার কমিশনের সংস্কারের প্রতিবাদে আমলারা সংবাদ সম্মেলন করে আলটিমেটাম দেয় সংস্কার কমিশনের প্রধানকে পদত্যাগের জন্যে। তো সব মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে হচ্ছে জুলাই প্রক্লেমেশন না থাকার কারণে এরা এত সাহস পাচ্ছে। যে কোনো দিন তারা এই যে আজকে 5 মাসের মাথায় এসে সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাচ্ছে। এই যে 3 মাস না যেতে যেতে চাঁদাবাজি শুরু হয়েছে, এই যে পুলিশ প্রশাসনের খুনিরা এখন আস্থা ঘিরে বসে আছে। এখন মাত্র 5 মাসের মাথায় অভ্যুত্থানের পরে যেই উপদেষ্টার রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের কথা শুনছে না। এর সব কিছুর ব্যাকলেশ আমরা একটা মিলাতে গিয়ে দেখেছি যে হচ্ছে দেশি বিদেশি একটা ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক হীনস্বার্থ এবং হচ্ছে বিদেশি শক্তির প্রভাবে মূলত 72 সংবিধানকে টিকিয়ে রেখে এবং হচ্ছে আপনার এই যে ফ্যাসিবাদী যে কাঠামো সেটাকে টিকিয়ে রেখেই শুধুমাত্র একটু মেকআপ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জায়গা থেকে তখন সরকার যারা এখন আছে সেই সরকারে আপনাদের প্রতিনিধিও তো রয়েছে। আমরা এই সরকারকে শুধু প্রেশার গ্রুপের জন্য আপনারা বাইরে আছেন, মানে অন্য কোনো রকম সরকারের সাথে এক ধরনের সমঝোতা সমন্বয় সেটি কি নেই? আমরা সরকারের সাথে সমন্বয় করে বা সরকারের সাথে সরকারের পক্ষই আমরা কিছু করতে আসিনি, কারণ আমরা সরকারের কাছে দায়বদ্ধ না। আমরা বারবার বলছি আমাদের দায়বদ্ধতা হচ্ছে এদেশের শহীদদের কাছে, আমাদের দায়বদ্ধতা হচ্ছে এদেশের 16 কোটি মানুষের কাছে যারা আমাদের ডাকে, আমাদের আহ্বানে রাজপথে নেমে এসেছিল, জীবন বাজি রেখেছিল। আমাদের দায়বদ্ধতা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটা কৃষক, শ্রমিক, মজুরের আকাঙ্ক্ষার কাছে। আমরা এই গভর্নমেন্ট যদি সে আকাঙ্ক্ষার বাইরে যাই, আমরা গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা ঠিক তখনই আমরা হচ্ছে যখন দেখেছি যে হচ্ছে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে,
তখন আমরা বলেছি যে আমরা নিজেরাই যারা অভ্যুত্থান অংশগ্রহণ করেছে, যদি গভর্নমেন্ট না দিয়ে থাকে তাহলে আমরা যারা অভ্যুত্থান করেছি তারা এক জায়গায় মিলিত হয়ে নিজেরা ঘোষণা দিবে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। সেই ইতিহাসের সার্কেলে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে বিরোধিতা করা হয়েছে, কিন্তু শেষ জায়গায় এসে আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি। কারণ আমরা চাপ প্রয়োগ করে সরকারের কাছ থেকে এবং রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পেরেছি যে সকলে মিলে একটি প্রক্লেমেশন ঘোষণা করার জন্য একমত হয়েছে। কিন্তু আপনি দেখেন কিছুদিন আগে একমত হয়নি। বলছিলেন যে এক ধরনের ষড়যন্ত্র গন্ধ পাচ্ছেন, সেটিকে এখনো মানে সেই আমরা অবস্থাটা এখনো রয়েছে আমরা আপনার? তারপরে হ্যাঁ, গতকালকে যখন আমরা গভর্নমেন্টের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, সরকার সহ রাজনৈতিক দলগুলো যখন ঐক্যমত্যে পৌঁছেছে যে সকলে মিলে একটা প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন দিবে, তখন আমরা একটা মার্চ ফর ইউনিটি করি, যে আমাদের এই যে রাজনৈতিক দলগুলো এই প্রক্লেমেশনের ক্ষেত্রে আমাদের দেশের মানুষের বুঝতে পেরে, মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পেরে তারা রাজি হয়েছে। এই রাজি হওয়াটাকে আমরা সাধুবাদ জানিয়ে একটা ইউনিটির জায়গা থেকে সরকার এই উদ্যোগ নেওয়াতে আমরা মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করি। আমরা সেটা আজকে দেখেছেন যে লাখো ছাত্র জনতা এসে সেই কর্মসূচি সফল করে। ঠিক একইভাবে আমরা সরকারকে এই জায়গা থেকে আমরা সরকার সহ রাজনৈতিক দল সহ সকল স্টেক হোল্ডারদেরকে একটা বার্তা দিয়ে দিয়েছি যে যদি ভবিষ্যতে যদি প্রক্লেমেশন নিয়ে কোনো ধরনের এদিক সেদিক করা হয়, যদি প্রক্লেমেশন না দেওয়ার কোনো চেষ্টা করা হয়, যদি কথা না রাখা হয়, তাহলে ছাত্র জনতা এভাবে রাস্তায় নেমে আসবে, এভাবে ঢাকা শহরে চলে আসবে। সেটি আজকে আমরা সকলে গণমাধ্যমের মাধ্যমে শুনেছি। ধন্যবাদ আপনাকে হাসান আব্দুল হান্নান মাসুদ। আমি একটু যদি জোনাসাকে আপনার কাছে যাই, প্রথমে যদি এইভাবে বলি, মানে সরকারের 5 মাস চলে গেছে যেটি বলছিলেন মাসুদ, তারপরে সেরকম ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা আপনি মনে করেন? মানে সময়টাকে আমি বলছি যে সঠিক সময় হলো কিনা এটা সময় বেছে নেওয়ার জন্য? অনেকেই বলছেন এটি তো আসলে শুরুতেই প্রয়োজন ছিল, 5 মাস পরে কেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক প্রোক্লামেশন ডিক্লারেশনের মধ্যে একভাবে বিবেচনা করার সুযোগ আছে কিনা। প্রোক্লামেশন অনেক আইনি রূপ, একটা রাষ্ট্রপত্তনের প্রশ্ন। সেইটা করার জন্য যে মুহূর্তটা ছিল, সেই মুহূর্তের জায়গায় তখন একটা ইউনিটি, এবং সেইখানেও ইউনিটির প্রয়োজন ছিল। যারা ওই সময়ের রাজনৈতিক শক্তি, তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ আলাপ আলোচনা এবং তার মধ্যে দিয়ে একটা প্রোক্লামেশন অথবা একটা লিডিং ফোর্স যেটা করে। এখন যেহেতু 8 তারিখে একটা স্ট্রাকচারের অধীনে একটা সরকার গঠিত হয়েছে এবং এটা চলমান আছে, সেখানে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তার যে নানান বিপ্লবী সম্ভাবনা, সেগুলো কিভাবে আমরা সমুন্নত রাখবো এবং সেটা বাস্তবায়নের জায়গা তৈরি করব, ঐক্যমত্য তৈরি করব, এবং সেটার একটা মোরাল কম্পালশন তৈরি হবে জনমানুষের মধ্যে, সেইটার ব্যাপারে যখন একটা দাবি আছে, সেই দাবির সাথে রাজনৈতিক দল, সকল অংশীজন সবাই একটা ঐক্যবদ্ধ অবস্থান যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতে পারে, সেটা খুব নিশ্চয়ই সেটা একটা ইতিবাচক জায়গা, যে এইটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। না মানে সেই বিষয়ে যেটি একমত হওয়া। হান্নান মাসুদ বলছিলেন যে সেই আকাঙ্ক্ষার জায়গায় বিচ্যুতি তারা দেখছেন, তাদের যে স্বপ্ন ছিল সেখানে আকাঙ্ক্ষার জায়গায় বিচ্যুতি দেখছেন বলেই তারা দেখার পার্সপেক্টিভ। শুনেন, এটা নিশ্চয়ই ছাত্ররা আকাঙ্ক্ষার জায়গায় সেটাই বলছি, মানে আপনার পার্সপেক্টিভে বিষয়টা কি আবার মনে হচ্ছে? অন্য কেউ অন্য পার্সপেক্টিভও দেখতে পারে। আমার বক্তব্য ওইটা না। আমি কি বলতে চাচ্ছি যেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষা নিয়ে একমত হয়ে সেটাকে একটা প্রোক্লামেশন আকারে জারি করার এই মুহূর্তের বাস্তবতা সকলের কাছে একরকম না। ঠিক আছে, এটা হলো প্রথম পজিশন। স্পষ্ট। তাহলে জুলাই গণ অভ্যুত্থানের প্রোক্লামেশনে আমরা যেতে পারবো কি পারবো না, সেটা একটা ডিবেটেবল কোয়েশ্চেন। এটা যারা অংশীজন তাদের মধ্যে একমত আছে বলে আমার এখনো পর্যন্ত আমার কাছে তথ্য নাই। 2 নম্বর জিনিস হচ্ছে যে যারা অংশীজন তাদের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কি একটা ন্যূনতম ঐক্য তৈরি হতে পারে? আমি মনে করি সেটা হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি, জন আকাঙ্ক্ষাগুলো কি, সেইগুলো বিষয়ে একটা ন্যূনতম ঐক্যমত্য হওয়া সম্ভব, কিন্তু সেটা একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে হতে হবে। সেটা যেভাবে
আলোচনাটা উত্থাপিত হয়েছিল গত 1.5 মাস আগে ছাত্রদের দিক থেকে, তারপরে আর আলোচনাটা কন্টিনিউ করে নাই, কেউ একটা ড্রাফট নিয়ে উদ্যোগ নেয় নাই। এখন ছাত্ররা এই 28 তারিখে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা উদ্যোগ দেখা গেল, তারা একটা ডকুমেন্টও তৈরি করেছে এবং সেটা তারা অনেককে দিয়েছে যে এইটা বিষয়ে আপনাদের মতামত, আলাপ আলোচনা, সমর্থন। কিন্তু সময়ের পরিসরটা এতই ছোট ছিল যে এর মধ্যে আসলে প্র্যাকটিক্যালি পসিবল না সবার পক্ষে মতামতটা দেওয়া। এবং সেই ক্ষেত্রে একটা অপশন হতে পারতো, ছাত্ররা নিজেদের মতামতটা ঘোষণা করলো, তারপরে এটাকে ওপেন রেখে সবার সাথে আলাপ আলোচনা করলো। আরেকটা যেটা এখন হয়েছে যে সরকার নিজেই একটা উদ্যোগ নিচ্ছেন যে জুলাইয়ের একটা ঘোষণা বলি, একটা আকাঙ্ক্ষা বলি, সেই জায়গাটা ন্যূনতম ঐক্যমত্যের জায়গাটা তৈরি করা দরকার, কিংবা একটা তারা তৈরি করার জন্য উদ্যোগ নেবে। এখন এই ক্ষেত্রে আমরা মনে করি যে যা কিছুই ঘটুক সেইটা এক ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীজনদের মধ্যে একটা ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সেটি হওয়া উচিত বলে মনে করছেন। সেইটা ওনারা কিন্তু একটা হচ্ছে সময়ও basic বেঁধে জায়গা। দিয়েছেন 15ই জানুয়ারি, মানে ধরুন 15 দিনের মতো আছে, দাবি করেছেন ওরা। হ্যাঁ দাবি করেছেন। সেটা আমরা ধরে নিচ্ছি সময়ও বেঁধে দিয়েছেন, সেইটি আসলে কতখানি বাস্তবসম্মত হবে? আপনি একটা বাস্তবতা প্রসঙ্গে বলেছেন, পরবর্তীতে এসে সেটি আপনার কাছে জানবো। অনেক ধন্যবাদ। আজিজুল বারী হেলাল, আপনার কাছে যাই। বিএনপি অন্যতম সবচেয়ে বড় দল, সেখানে সরাসরি এই ঘোষণাপত্র নিয়ে দলের প্রকাশ্যে মানে অনেকে অনেকভাবে বলেছেন, কিন্তু দলীয়ভাবে এখন আমরা সেইভাবে কি মতামত পেয়েছি কিনা জানি না, মনে হয় না। কিন্তু সংবিধানে কবর দেওয়ার বক্তব্যের সমালোচনা এসেছে অনেক সিনিয়র নেতাদের মধ্য থেকে। যদিও আমরা এর আগে দেখেছি বিএনপি যে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে একটা অবস্থান নিয়েছিলেন, এই ঘোষণাপত্রের ব্যাপারে আপনাদের অবস্থান কি, কিংবা কি ভাবছেন আপনারা? আমরা দেখেন, আমি অনেক টেলিভিশন টক শোতে বলেছি যে ইট ওয়াজ টু লেট, ইট ইজ টু লেট। মানে ওই যে ওই 5 মাসের যে 5ই আগস্টের যে বিষয়টি। আকাঙ্ক্ষা আমাদের ছিল, সেই আকাঙ্ক্ষা কি এখনো বিরাজ করছে, এটা একটা প্রশ্ন। আপনি 5ই আগস্টে গণ অভ্যুত্থান করেছেন, নিশ্চয় একটা আকাঙ্ক্ষা নিয়ে করেছেন। সেই আকাঙ্ক্ষা নিশ্চয়ই ছিল গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, বৈষম্য। মানে গণতন্ত্র না থাকলেই তো বৈষম্য হয়, বৈষম্য যদি না থাকতো তাই তো গণতন্ত্রই থাকতো। এখন আপনি আবার আকাঙ্ক্ষা তৈরি করবেন, ম্যানুফ্যাকচার করবেন আকাঙ্ক্ষা, এটা তো আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। এই জন্য বলছি যে আজকে 31শে ডিসেম্বর যে প্রোক্লেমেশন অফ রেভুলেশন ঘোষণা করতে গিয়েছিল, কিন্তু পরে মার্চ ফর ইউনিটিতে রূপান্তরিত হয়েছে। সেজন্য আমরা এর আগের টকশোগুলোতে বলেছি যে ইট ইজ অ্যান ইম্যাচিউর অ্যান্ড শর্ট সাইটেড আপনার ইনিশিয়েটিভ টু প্রোক্লেম দ্য আপনার রেগুলেশন। এইটাই প্রথমে সরকার বলল যে এটা একটা থার্ড পার্টি ইনিশিয়েটিভ, আবার কালকে রাত্রে দেখলাম সরকারই তাদেরকে ডেকে নিয়ে বলল যে আমরাই ঐক্যমতের ভিত্তিতে আমরা 15ই জানুয়ারি বা 15ই জানুয়ারি আজকে ঘোষণা হলো, আমরা পরবর্তীতে করব। এখন আমি যুদ্ধ করেছি 5ই আগস্ট পর্যন্ত, একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা কি পরে আপনি বাজারে ম্যানুফ্যাকচার করবেন? যেমন আমি না, কিন্তু সেই আকাঙ্ক্ষার কি পরিবর্তন হবে কিনা? না, আমাদের সেই আকাঙ্ক্ষার পরিবর্তন হবে কেন? আমাদের যে আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল মানুষ সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে ভোটের অধিকার ফিরে পাবে। এখন যদি আপনি নতুন করে কিছু করতে চান, দেখেন সংবিধান কিন্তু কোনো আবেগ বা বিদ্বেষের বিষয় নয়, তাই না? আপনি কোনো সামাজিক শক্তি বা প্রেশার গ্রুপ হয়ে সংবিধান বদল পরিবর্তন করতে সংবিধান পারেন সংস্কার না। কমিশন তো কাজ করছেন। না, সংবিধান সংস্কার কমিশন কাজ করছে। সেই সংবিধান যদি আপনি সংস্কার করার জন্য তো আমরা বলছি যে আমরা অ্যামেন্ডমেন্ট করার কথা বলছি, কিন্তু যখন আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চান, সেই জন্য আমি বললাম যে কোনো সামাজিক শক্তি, রাজনৈতিক দল না হয়ে যদি কোনো সামাজিক শক্তি, কোনো আপনার পেশার গ্রুপ হয়ে আপনার সংবিধান কিন্তু বদল করতে পারেন না। সংবিধান গণতন্ত্রের মূল হচ্ছে যে জনগণকে শাসন করবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, তাই না? এখন আপনি কোনো সামাজিক শক্তি বা প্রেশার গ্রুপ হচ্ছেন রাজনৈতিক দল না হয়ে, তাহলে তো সেটা আসলে আপনার রাজনৈতিক সংবিধানের সাথে মানানসই না। আপনার 5ই আগস্টে মানুষের যে জন আকাঙ্ক্ষা ছিল, এখন 31শে ডিসেম্বর কি সেই জন আকাঙ্ক্ষা? এখন দেখেন বাংলাদেশে কত রকম
পরিবর্তন ঘটে গেল, না তাই না? কিন্তু মানে বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে হান্নান মাসুদ তো সরাসরি বলেন যে সরকারের কয়েকটি জায়গায় তারা যে আকাঙ্ক্ষায় ছিলেন সরকার সেই জায়গাগুলো পূরণ করতে পারেনি। মানে এটির কি আসলে প্রয়োজনীয়তা আছে কিনা, মানে প্রয়োজনীয়তা আছে কিনা এটা বিএনপি মনে করে কিনা এই ধরনের একটা প্রোক্লেমেশনের কিংবা না, ডিক্লেয়ারেশন? এইটার প্রয়োজনীয়তা আছে কি না, এটা তো আমি যদি আমার নিজের ব্যক্তিগতভাবে বলি তাহলে না, এটা কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ আপনি পুরনো জিনিস এখন নতুন করে ম্যানুফ্যাকচার, যেটা বলো ম্যানুফ্যাকচারগুলো, সেটা আর হয় না। যেটা আমাদের যে চেতনা নিয়ে আমরা 5ই আগস্টের গণ অভ্যুত্থান করেছি, কারণ 5ই আগস্টের গণ অভ্যুত্থান কোনো একক কোনো গোষ্ঠী করেনি, কিন্তু কোনো শ্রেণী, একক কোনো শ্রেণী, সমগ্র জনগণ করেছে। যেমন আপনারা বারবার বলছেন জুলাই গণ অভ্যুত্থান, কারণ এটা 24-এর গণ অভ্যুত্থান হতে পারে না। জুলাই মাসে সংগঠিত হয়েছে, 5ই আগস্টে শেষ হয়েছে, অনেক সময় বলেন রং করে 36শে জুলাই বলেন না। কারণ কি, জুলাই গণ অভ্যুত্থান যখনই নামকরণ করেন তখন এই গণ অভ্যুত্থানের আকারটা ছোট হয়ে যায়। কারণ এই গণ অভ্যুত্থানের পিছনে তো 17 বছরের একটা ইতিহাস রয়েছে। সমগ্র ইতিহাসকে তো আপনি নাকচ করে দিতে পারেন না। বিরতিতে এসে মানে কি প্রত্যাশা আপনাদের দলীয়ভাবে সেটা যদি আগে একটু বলি। দেখেন, এই যে প্রথমে সরকার বলল থার্ড পার্টি ইনিশিয়েটিভ, এখন দেখলাম সরকারই আবার এই থার্ড পার্টিকে নিজেদের মধ্যে নিয়ে আমার কাছে কি মনে হয় যে সরকার তার অদূরদর্শিতার জন্য, যেটা হান্নান মাসুদ বললো সরকার অনেক জায়গায় ফেল করেছে বলছেন না, সেই সরকারের সেই অদূরদর্শিতা, সরকার অন্য কোনো উস্কানিতে আমাদের দেশের মধ্যে একটা হাঙ্গামা বাঁধিয়ে দিয়ে, একটু শেষ করি, কোন একটা হাঙ্গামা বাঁধিয়ে দিয়ে দেশের মধ্যে তাদের ক্ষমতায় থাকার দীর্ঘসূত্রিতা কি তারা করতে চায় কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন। যেখানে মানুষের এখন আপনার সামনে সবচেয়ে বড় কোশ্চেন যে একটা রাজনৈতিক সরকার যদি বাংলাদেশ এখন পরিচালনা না করে, তো বিভিন্ন ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য কোনো সামাজিক শক্তি, কোনো প্রেশার গ্রুপ আমাদের অভ্যুত্থানকে, আমাদের এই গণ আকাঙ্ক্ষা কিন্তু টিকিয়ে রাখতে পারবে। অনেক ধন্যবাদ, স্পষ্ট একদম তিনজনের কথায়। আমরা বিরতির পরে ফিরে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে ফিরবো কিছুক্ষণের মধ্যে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবার আমরা ফিরে এলাম। জুলাই ঘোষণাপত্র প্রয়োজন বাস্তবতা, এরকম শিরোনাম নিয়ে আজকে আমাদের সাথে আলোচনায় বিএনপি তথ্য সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আছেন। আবারও স্বাগত তিনজনকেই। ফিরে আসতে চাই আলোচনায়। আজিজুল বাড়ি হেলাল, আপনার সাথে কথা বলছিলাম বিরতিতে যাবার আগে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে ধরুন বিএনপির কিংবা আপনার, বিএনপির একজন সিনিয়র নেতা হিসেবে সুনির্দিষ্ট কোনো প্রত্যাশা আছে কিনা, কিংবা নির্বাচন নিয়ে যে বিএনপি সাম্প্রতিক সময়ে যে দাবি করছে, রাজনীতিতে বিএনপির যে কণ্ঠস্বর, সেখানে এই ঘোষণাপত্রের সাথে কতখানি আপনি সাযুজ্য খুঁজে পান কিনা? আমি তো বললাম এই ঘোষণাপত্রের কোনো বাস্তবতা নেই এখন। এইটা আমি তো বললাম যে টু লেট, এটা একটা শর্ট সাইটেড ইনিশিয়েটিভ। এইটা মানে সেই শীতকালের ওয়াজ আপনি গরমকালে করতে পারেন না, এটাতে আমি এই বক্তব্য এটা বলছি। আরেকটা যে কথাটা আমি বলতে চাইছিলাম, মানে আপনি রাজনৈতিক কোনো প্রভাব দেখছেন না এটার? রাজনৈতিক প্রভাব যেটা দেখছি সেটাই বলছি, যে আমার কাছে যেমন মনে হচ্ছে, যেমন সরকার 26 সালের 30শে জুন নির্বাচনের ডেডলাইন ঘোষণা করলো না। আমরা কিন্তু তখন বলেছিলাম সরকার এখানে থাকতে পারবে না, যদিও আমরা বলেছিলাম যে 30শে জুন 26 সালে প্রথম অর্ধ বলা হয়েছিল, মানে হ্যাঁ সেটাই আসলে একরকম ব্যাখ্যা। 30 জুন দ্যাট মিন্স প্রথম অর্ধ। আমার সময় নষ্ট করতেছেন আপনি, এখন এই আমরা কিন্তু এটা মেনে নিয়েছিলাম না, কারণ এটা একটা টু লং পিরিয়ড সে অযথা নিল, যেটা 6 মাসে করা সম্ভব। এখন দেখেন, এখন বলা হচ্ছে যে আজকেও বলা হয়েছে, এবং উপদেষ্টা বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, অথচ আমরা বলছি সংস্কার এবং নির্বাচন একসাথে চলতে পারে। বলছে বিচার ছাড়া নির্বাচন হবে না, তাহলে ইউটোপিয়ান কথাবার্তা এগুলো, অথচ বিচার এবং সংস্কার নির্বাচন একসাথেই চলতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি যে সরকার তার কোনো কথা যেটা বলেন সেটা মিন করেন কিনা। যেমন বলো থার্ড পার্টি ইনিশিয়েটিভ, আবার দেখলাম সরকার সেই থার্ড পার্টির সাথে নিজেকে অ্যামালগামেট করলো। তার মানে সরকারের মধ্যে কোনো হিপোক্রেসি কাজ করছে কিনা। হিপোক্রেসিটা কি? সেইটা হলো যে এই যে দেশের মধ্যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে একটা হাঙ্গামা বাঁধিয়ে দিয়ে ক্ষমতায় থাকার একটা বৈধতা তৈরি করে দীর্ঘ টাইম ক্ষমতায় থাকতে চায় কিনা। আপনাকে এখানে জিও পলিটিক্সটা দেখতে হবে, যে দেখেন আমাদের দেশের যে পরিবর্তন হলো গণ অভ্যুত্থানে ফলে, সেই পরিবর্তনে পার্শ্ববর্তী দেশ কিন্তু খুশি হলো না, তারা কিন্তু ব্যাপক রিয়াকশন করলো। সেই ব্যাপক রিয়াকশনের ফলে আমরা দেখছি যে অভ্যুত্থানের ফলে আমরা যে গণতন্ত্রকে আবিষ্কার করেছিলাম, যে সার্বভৌমত্বকে
আমরা আবিষ্কার করেছিলাম তার থেকে বিচ্যুতি হচ্ছে কিনা, কারণ তার থেকে একটা বিচ্যুতি আসছে কিনা যে সরকার আপনার এমন অবস্থা সৃষ্টি করছে যে কোনো সময় বাংলাদেশে এই যে একবার বলছে প্রোক্লেমেশন অফ রেগুলেশন, একবার বলছে বিচার, একবার বলছে মানে নির্বাচন মোটে করা যাবে না। একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশে থাকলে অনেক ষড়যন্ত্রকারীরা তখন সরকারটাকে নিয়ে খেলতে পারে। আমাদের দেশে একটি স্থিতিশীল সরকার থাক, এটা তো প্রতিবেশী রাষ্ট্র ভারত কোনোভাবেই চায় না, কারণ তার সেই ক্লায়েন্ট এখানে পরাজিত হয়েছে, পলায়ন করেছে। সুতরাং এইখানে সে আমাদেরকে কোনোভাবেই স্থিতিশীল রাখতে দিতে চায় না। এর মধ্যে আবার সেই পলাতক শক্তির লোকজনও এখনো রয়ে গেছে। দেখেন সচিবালয়ে আগুন ধরে বলে কি যে লুজ কানেকশন, তাই না? লুজ কানেকশন এটা ইটসেলফ একটা নাশকতা, কিন্তু লুজ কানেকশন কিন্তু বলে দিল যে কোনো কিছু হয়নি। তার মানে কি সরকারের বিরুদ্ধে এই সরকারকে আনস্টেবল করার জন্য এবং একটি অপশক্তি যে প্রস্তুত রয়েছে, মানে যেটাকে মোকাবেলার জন্য নির্বাচিত সরকার দরকার। একমাত্র আপনি একদম স্পষ্ট এখন বলছেন যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বিচার ছাড়া নির্বাচন হবে না। আমরা বলছি যে সংস্কার নির্বাচন একসাথে চলতে পারে। ন্যূনতম কি কি সংস্কার করা উচিত? আপনার বলছেন ঐক্যমত, আপনি সংস্কারের সব ব্যাপারে কি ঐক্যমত করতে পারবেন? আজকে জুলাই রেভলিউশনের যে ঘোষণাপত্র জারি হবে বলছে যে ঐক্যমত, কার সাথে ঐক্যমত করবেন, কি বিষয়ে ঐক্যমত করবেন? এই প্রসঙ্গে আনার জন্য ধন্যবাদ। ঐক্যমতটা সম্ভব কিনা সেটি নিয়ে আবারও সকলের মতামত এবং আপনারও বিস্তারিত মতামত শুনবো। যে গণতন্ত্রের প্রশ্নে আপনার একটি রাজনৈতিক সরকার দেশ চালাবে, এই প্রশ্নে কিন্তু জনগণ ঐক্যমত। আজিজুল বারিরা ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, মানে এই আপনারা বলছেন একটা প্রেশার গ্রুপ হিসেবে আপনারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সেই সময়কার সারথি, সরকারকে একসময় প্রতিপক্ষ মনে করছেন। সরকার যখন আপনাদের সাথে এটিতে একতা পোষণ করলেন, আপনারা একটা প্রাথমিক বিজয় মনে করলেন, রাজনৈতিক দলগুলো আপনাদের প্রতিপক্ষ হয়ে উঠছে কিনা এই বিষয়টিকে আপনারা ভেবে দেখেছেন? আপনারা বলছেন যে একদম মানুষের কাছে 15 তারিখ পর্যন্ত পাড়ায় মহল্লায় গিয়ে ঘোষণাপত্রের পক্ষে মানুষের কথা যাবেন, মানুষের কথা শুনবেন। মানুষের কথা কি আসলেই আপনাদের কণ্ঠে উঠে আসছে কিনা? না, আপনার কাছে আজকে কি মনে হচ্ছে? আজকে শহীদ মিনারটা দেখলেন, কালকে রাতে 2টা বাজে ডিসিশন হয়েছে, আমরা আজকে প্রোগ্রাম করতেছি, তার আগে স্থগিত করেছি। মানুষের কাছে কি আমাদের মেসেজ গেছে? অভ্যুত্থানের শক্তি যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারা কি এসেছে শহীদ মিনারে? বার্তাটা তো হচ্ছে আজকে এখানে দুঃখ লাগে, কষ্টও লাগে। ভাই বলতেছিলেন 5ই আগস্টের আকাঙ্ক্ষা 31শে ডিসেম্বর আছে কিনা, টু লেট। আমি তো মনে করি 5ই আগস্টের আকাঙ্ক্ষা যদি 31 ডিসেম্বর না থাকে তাহলে পলিটিক্স করার দরকার নেই। কারণ 5ই আগস্টের আকাঙ্ক্ষার জন্য 2000 জন জীবন দিয়েছে তাজা রক্ত। আমি যখন রাস্তায় মিছিল করতেছিলাম আমার দুই পাশে 2টা লাশ পড়তে দেখেছি আমি গুলিতে। 5ই আগস্টের আকাঙ্ক্ষার জন্যই আতিক গাজী, তার হাতবিহীন সে আতিক গাজী আজকে মঞ্চে দাঁড়িয়ে বলছে যে হচ্ছে আমার 24-এর আকাঙ্ক্ষা জুলাই প্রক্লেমেশন লাগবেই লাগবে, এর মাধ্যমে সামনের সরকার কি কি করতে হবে সেটা নির্দেশনা দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্নটা কিন্তু অনেক দেরি হয়ে গেল কিনা, এই প্রশ্ন দেরি হওয়ার কথা আমরা তো 1.5 মাস আগেও বলেছি। আমি বলছি দেরি হয়ে গিয়েছে, ক্ষমা প্রার্থী। আমরা কি করব না তাই বলে যেটা সঠিক? বিরোধিতা কেন? প্রক্লেমেশনের প্রশ্নে আমার কথা হচ্ছে বিরোধিতাটা কোন জায়গায়? আমরা গণপরিষদের কথা বলছি, নতুন সংবিধানের কথা বলছি। গণপরিষদ করেন, নতুন সংবিধান হোক, সবাই মিলে কথা বলে গণপরিষদ করুক। কেন সেই 72-এর মুজিববাদী ছাত্রনাকে ধরে রাখার জন্য সেই 72-এর সংবিধানটাকে রাখা হবে, যেটাকে 18 বার কাটাছেড়া করে ধ্বংস করে ফেলা হয়েছে? আমরা সেই দিন একজন সংবিধান বিশেষজ্ঞের সাথে বসলাম, উনি বলল 85টা অনুচ্ছেদের 62টা অনুচ্ছেদই পরিবর্তন করা হয়েছে সংবিধানের মধ্যে। 72-এর সংবিধান কি? ভারত থেকে একটা রাষ্ট্র থেকে ঘুরে এসে 9 মাসের মাথায় একটা সংবিধান দিয়ে দিল। এটা কার প্রেসক্রিপশনের সংবিধান? কেন ইন্ডিয়া ছাড়া কি 1972 সালে কি সারা বিশ্বে আর কোনো রাষ্ট্র ছিল না? আর কোন রাষ্ট্রবিজ্ঞানীর কাছে যাওয়া যেত না? সেই প্রেক্ষাপটে আমি সেদিন বলেছি, আবারও বলছি যে হচ্ছে 5ই আগস্টের আকাঙ্ক্ষা ধারণ করে সামনে পলিটিক্স করতে হবে। 71 আমাদের ইতিহাস, 24 আমাদের অস্তিত্ব। 71 আমরা পাকিস্তানিদেরকে হটিয়েছি, 24 আমরা শুধু শেখ হাসিনাকে হটিয়ে নাই, ভারতীয় আধিপত্যবাদকে হটিয়েছি। ভারতীয় আধিপত্যবাদ যে জায়গায় থাকবে সেটাকে হটাতে হবে। সেটা যদি আমরা আবার লড়াই করতে করব। পাশাপাশি যে হচ্ছে আপনার বলতেছেন 72-এর সংবিধান নিয়ে আমাদের এত প্রশ্ন কেন? কারণ হচ্ছে 72-এর সংবিধান জারি হওয়ার 30 বছর পরে জন্ম নেওয়া এই হান্নান মাসুদ দেখেছে যে হচ্ছে এটা আমাকে কোনো অধিকার দেয় না এই সংবিধান,
যেই কয়টা সরকার এসেছে কেউই দেয় নেই। শুধু তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না, আরো 3-4টা সরকার ক্ষমতায় ছিল, 3 থেকে 4টা সরকার। তারা কি পেরেছে 71-এর মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে, সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ উপহার দিতে? তাহলে আমার কি দোষ 30 বছর পরে জন্ম নিয়ে আমি কেন দেখতে হবে যে আমার পাশের বাড়ির মানুষ গুম হচ্ছে, বিচার হচ্ছে না? মানে একদম স্পষ্ট যে 72 সংবিধানটা পরিবর্তন হবে এই ঘোষণাপত্রে। আরেকটু বলি যে আমাদের শ্রদ্ধা হেলাল ভাই বলতেছিলেন যে হচ্ছে সামাজিক শক্তি রাজনৈতিক সিদ্ধান্ত নেবে না। এই সামাজিক শক্তিটাই 2015 সালে যখন রাজনৈতিক শক্তি ব্যর্থ হয়েছে, তারপরে যেই কয়টা দাবি আদায় করতে পেরেছে সেই কয়টা দাবি এই সামাজিক শক্তিটাই আদায় করেছে। ব্যাট আন্দোলন, 18 কোটা আন্দোলন, 18 সড়ক আন্দোলন, প্রত্যেকটাতে তারা হচ্ছে সরকারকে বাধ্য করেছে পিছু হটতে। এবং 24-এর গণ অভ্যুত্থান এই সামাজিক শক্তিটার নেতৃত্বেই হয়েছে। সামাজিক শক্তিটা রাজনৈতিক সরকারকে হটিয়ে দিয়েছে, যেটাকে আমরা রাজনৈতিক শক্তি বলি। শেখ হাসিনার ভাষায় যেটা হচ্ছে নির্বাচিত সরকার, এটা কিন্তু খুব অনির্বাচিত সরকার। রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি সরকার হাঁটাইছে, এটা কিন্তু সারা দেশের রাজনীতিবিদদের পক্ষে বলেছি। আমরা কোন রাজনীতিবিদদের বলতেছি না, আমি আজকে এখানে বলতেছি এই দেশে কিন্তু 16 বছরের রাজনৈতিক ইতিহাসকে আমরা শ্রদ্ধা করি। আমরা দেখেছি যে আমার পাশের বাড়ির যে গুম হয়েছে সে একটি রাজনৈতিক দলের নেতা, রাজনৈতিক দলের কর্মী, সিনিয়র লিডার বসে আছে। আচ্ছা জনাব হান্নান মাসুদ, আপনার বক্তব্য স্পষ্ট। আবারও ফিরবো আপনার কাছে। জনাব আজিজুল আলী হেলাল, আসবো আপনাদের কাছে যখন আসবো তখন আপনারা বিষয়টা বলতেছি হচ্ছে আমার পাশের বাড়ির যাকে এই গুলি করে হত্যা করা হয়েছিল সে তো রাজনৈতিক নেতা ছিল। মানে এইগুলো সমাধান হবে যদি আপনারা একটা প্রোক্লামেশনে আসতে পারেন। আমি একটু জোনাস সাকির কাছে যাই। 5 আগস্ট আগ পর্যন্ত যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে সবাইকে ধারণ জোনাস সাকি, আপনি কি মনে করেন যে মানে এইখানে আসলে বিশেষ করে 72-এর সংবিধানকে কবর রচনা কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ এই সমস্ত মোটা দাগের বিষয়ে এক ধরনের অনাস্থা বিভেদ তৈরি হচ্ছে কিনা এই রাজনৈতিক যারা রয়েছেন তাদের সাথে বৈষম্য বিরোধীদের? যদি বিভেদ তৈরি হয়, একটা ঐক্যমতের কথা বলা হচ্ছে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার করবেন, 15 তারিখ পর্যন্ত ছাত্ররা একটা সময় বেঁধে দিয়েছেন, সেটি চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা আপনার কাছে কি মনে হয়? না দেখুন, এইটা তো ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে একটা নির্দিষ্ট আন্দোলনের ডাকে ছাত্ররাও এসেছিল, সারা দেশের মানুষও এসেছিল, এবং ছাত্রদের উপরে হত্যাযজ্ঞ চলার প্রতিবাদে এটা সরকার পতন আন্দোলনের রূপ নিয়েছিল এবং শেষ পর্যন্ত সরকার পালিয়ে গেছে। এইটা হচ্ছে ধাপ। এখন এটা কেবলমাত্র হঠাৎ করে 14 জুলাইতে রাজাকার নাতিপুতি বলল, 15 জুলাইয়ে ছাত্রলীগ হামলা করলো, 16 তারিখ পুলিশ গুলি করে আবু সাইদ সহ 6 জনকে মেরে ফেললো, এইটা থেকেই মানুষ নতুন উপলব্ধিতে চলে এসছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটার একটা প্রেক্ষাপট আছে। দীর্ঘদিনের লড়াইয়ে মানুষ আওয়ামী ফ্যাসিবাদের উপরে বিক্ষুব্ধ ছিল, পুরো জমিন প্রস্তুত ছিল। সেখানে একটা বলে না যে একটা স্ফুলিঙ্গ দাবানল তৈরি করে, সেই স্ফুলিঙ্গের জায়গাটা সৃষ্টি হয়েছিল। তো এই ক্ষেত্রেও ধরেন ব্যাখ্যা বিশ্লেষণে এই 3 জনের মধ্যে পুরোটা একমত হব না আমরা। এটার পারসেপশনে আলাদা হবে না, বয়ানে আলাদা হবে। আমি মনে করি 14 তারিখে যেভাবে ছাত্রদের সম্মানে আঘাত করা হয়েছে সেইটা বিরাট ভূমিকা রেখেছে। যেভাবে ছাত্রলীগ 15 তারিখে হামলা করলো সেটা বিরাট ভূমিকা। তারপর আবু সাইদ যখন 2 হাত বাহু প্রসারিত করে গুলি বুকে নিয়ে নিল, সেটা সমস্ত ভয় ভেঙে দিয়েছে। এই যে উত্থান, এটা 14-র আগের আর 14-র পরের কাহিনী একেবারেই সিগনিফিকেন্টলি আলাদা হয়ে গেছে। এখন আবার ধরেন এইটার সাথে এমনকি বৈষম্য বিরোধীর এখন কি বলে মুখ্য সংগঠক, সেও একমত না হতে পারে, হেলাল ভাই একটু পার্থক্য হতে পারে, এগুলো পার্থক্য হতে পারে। কিন্তু ঘটনা প্রবাহে মোটামুটি আমরা এগুলো স্বীকার করি যে এইগুলো ঘটনার একটা বড় প্রভাব আছে। এখন প্রেক্ষাপট আছে, জমিন তৈরি হচ্ছে, বারুদ এসছে, একবার স্ফুলিঙ্গ ধারাবাহিকতা আমরা জানি। আমি কেন এটা বলছি আপনাকে, যে আপনি এই যে মানে অংশগ্রহণকারী আন্দোলনে কিন্তু নানান ফোর্স, নানান রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, শিশু, অভিভাবক, ছাত্র, শ্রমিক, তরুণরা অকাতরে জীবন দিচ্ছে। বাঙালি মরছে, চাকমা মরছে, নারী মরছে, পুরুষ মরছে, হিন্দু মরছে, মুসলমান মরছে। আপনি পুরো একটা জাতির, জনগোষ্ঠীর জাগরণ করছেন। আমি যে জায়গাটা বলতে চাইছি যে এইটা কেবলমাত্র আর তখন শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের হাতে থাকেনি। এটা একটা পয়েন্ট নিয়ে রাখেন। এটা কেবলমাত্র বিএনপির হাতে থাকেনি, এটা কেবলমাত্র গণসংহতি আন্দোলনের হাতে থাকেনি। আরও কোনো এককভাবে আর কেউ দাবি করতে পারে না। এই যে সম্মিলিত দাবির যাই জনস্রোতটা তৈরি হয়েছে, এইটা সেই ফাউন্ডেশনটা দিয়েছে যে জুলাই গণ অভ্যুত্থান
আপনি যে নামেই ডাকেন মানে এই অভ্যুত্থানের যে সম্মিলিত শক্তি, এই শক্তির মধ্যে কনসেনসাসের ভিত্তিতে আমাদের এগোনো দরকার। এখন এই কনসেনসাসটা হবে কিসে? আমি দেখছি ও একটা মতামত দিচ্ছে, ও বলছে এটা বিপ্লব, ও বলছে প্রোক্লামেশন লাগবে, এইটা আরো কি বলে আমাদের এই সংবিধান বাতিল করে দিতে হবে, আমাদেরকে নতুন একটা সরকার করতে হবে। এটাও দাবি করতে পারে, কিন্তু দাবি করার 100% অধিকার তার আছে। কিন্তু এখন এটার সাথে বিএনপি একমত হবে কিনা, কথার কথা আরেকটা দল একমত হবে কিনা, এই প্রশ্নগুলো আছে। আমি বলছি পদ্ধতি কি হবে, আমি শেষ করি লাস্ট লাইন, এটার আর পরের প্রাসঙ্গিকতা নাই। সেটা হচ্ছে যে কিভাবে আমরা এগোবো, তার পদ্ধতিগত দিকটা হচ্ছে কমন মিনিমাম, ঐক্যমত্য এবং কনসেনসাস। এখন ওদের দাবিকে পুরোটা মানে আমি আমার দাবি তুলতে পারবো না, ওরা দাবি তুলছে, কিন্তু আমি আসলে কোথায় যে একটা বটম লাইনে মিলবো সেটা কিন্তু তখন ওকেও টেবিলে বসে ছাড় দিতে হবে। আমার মনে হয় 2025-এর রাজনীতিতে এটার আসলে কতখানি গুরুত্ব থাকবে, প্রভাব থাকবে, সেটি নিয়ে আলোচনা করবো তিনজনের কাছে ফিরে এসে। আচ্ছা, ঠিক আছে, ফিরবো কিছু মধ্যে রাজকাহনের সাথে থাকুন। বিরতির পর রাজকাহনে ফিরে এলাম। এটি জিপিএইচ ইস্পাত নিবেদন করছে জুলাই ঘোষণাপত্র প্রয়োজন এবং বাস্তবতা, এটি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে তিনজন আছেন। আলোচনার প্রায় শেষ দিকে। জোনায়েদ সাকিব, 2025-এর রাজনীতি, মানে আজকে তো 31শে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, 24-এর মতো একটা ঐতিহাসিক বছর নিশ্চয়ই বলতে হবে। 2025-এ এই ঘোষণাপত্র আসলে কতখানি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? রাজনীতিতে বড় একটা প্রভাব রাখবে এই সেঞ্চুরিতেই, কেবল এই 24-এর মধ্যেই নয়, এই শতাব্দীতেই আমাদের সবচেয়ে বড় ঘটনা জুলাইয়ের অভ্যুত্থান। এবং এই যে 2025, এইটা অভ্যুত্থান পরবর্তী সময়ের পুনর্গঠনের একটা গুরুত্বপূর্ণ বছর। এবার আমি আমার দলের কথা বলি একটু। আমরা যেটা চাই, আমরা চাই যে আমরা কিন্তু মানে 7ই জানুয়ারির আগেই বলেছি, আমরা যখন যুগপৎ আন্দোলন করছি, 31 দফা যুগপৎ আন্দোলনের রাষ্ট্র ব্যবস্থা মেরামত সংস্কারের কর্মসূচিতে হাজির হচ্ছে, তখনই এটা বলা হয়েছিল যে এই বহাল ব্যবস্থার সংস্কার করা ছাড়া আর একটি নির্বাচনও সম্ভব না, ওটা সুষ্ঠু নির্বাচন হবে না। ফলে একটা সুষ্ঠু নির্বাচন করতে হলে একটা সংস্কার লাগবে। সেই যে কথাটা আমরা বলছি, তাহলে আগামী নির্বাচনটা কি হবে? আমরা মনে করি গণপরিষদের নির্বাচন নিদেন পক্ষে একটা সংস্কার সভার নির্বাচন হবে, সংস্কার সভা অথবা সংস্কার পরিষদ নির্বাচন, যেখানে এই জন আকাঙ্ক্ষার যে সংস্কারের রাষ্ট্র ব্যবস্থা, আইন, সমস্ত কিছু বদলের, সংবিধান সংশোধনের বদলের, এমনকি একটা নতুন গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার জায়গাটা তৈরি হবে। এইটা এমনকি আমাদের কমন মিনিমাম যে এগ্রিমেন্ট বিফোর ইলেকশন, যে আমরা কি কি সংস্কার আসলে করছি এই জায়গায়, সেই এগ্রিমেন্টটা যাতে পরবর্তী সংসদে বাস্তবায়িত হতে বাধ্য থাকে, তারও একটা বাধ্যবাধকতা আমাদের মধ্যে তৈরি হওয়া দরকার। কারণ তাতে মানুষের মধ্যে আস্থার জায়গাটা তৈরি হবে যে এইটা নির্বাচন সংস্কারও হবে, ইলেকশনও হবে, বাংলাদেশ সেই জায়গা থেকে এগিয়ে যাবে, আমাদের এই সকলের শক্তি বাড়বে। ফলে আমি মনে করি যে আকাঙ্ক্ষাটাকে পলিটিক্যাল রূপে জায়গাতে আমাদের সেই জায়গাটাতে আসবে কিনা অনেক। এখন ধরুন আমরা কোথায় যে শেষ পর্যন্ত মিলবো, সেই মেলার আলোচনাটা গণতান্ত্রিকভাবে। মানে নির্বাচন একটি বড় বিষয়, ঘোষণাপত্রের সাথে নির্বাচন এখানে কোনো সাংঘর্ষিক বিষয় হয়ে উঠবে কি না পরবর্তীতে? রাজনৈতিক দলগুলোর সাথে মেলার প্রসঙ্গ বারবার আসছে। না, রাজনৈতিক দলগুলো দেখেন হচ্ছে, আমরা তো হচ্ছে ওনাদের সন্তান হিসেবে আমরা রাজপথে যখন আন্দোলন লড়াই করেছি, আমরা ওনাদেরকে পাশে পেয়েছি। আমরা যখন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের প্রক্লেমেশন চেয়েছি, আমরা তখনও রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি, ওনাদের অফিসে গিয়েছি, আমরা তখন ওনাদেরকে পাশে চেয়েছি। এখন আমরা পাশে চাচ্ছি, যখন আমরা জানতে পেরেছি যে হচ্ছে না, আমাদেরকে এখন রাজনৈতিক দলগুলো সঙ্গ দিতে রাজি হয়েছে এবং হচ্ছে সরকারও সঙ্গ দিতে রাজি হয়েছে। সরকার মূলত হচ্ছে তুমি রাজনৈতিক দলগুলো সঙ্গ দিবে কিনা, সেই কারণে সরকার রাজি হয়। সরকার মূলত রাজনৈতিক দল ছাড়া, মানে হচ্ছে ঐক্যমত্য ছাড়া এই ঘোষণা দিতে চায়নি। তো সরকার সেই নিশ্চয়তা পেয়ে সরকারও ঘোষণা দিয়েছে। সরকার আমাদেরকে বললো, রাজনৈতিক দলগুলো বললো আমরা সবাই মিলে দিব একটা আলাপ আলোচনার মাধ্যমে, একটা মিনিমাম সমঝোতার মাধ্যমে। সমঝোতা বলতে হচ্ছে, আমি এটা বলছি না যে হচ্ছে আমরা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ছেড়ে দিব, আমরা হচ্ছে সকলকে সম্মান দিয়ে একটা টেবিলে সেই জায়গা থেকে একটা প্রক্লেমেশন তৈরি হবে, সেই প্রক্লেমেশনকে সবাই ধারণ করবে। বিষয়টা হচ্ছে যেমন 3 জোটের রূপরেখা না হইয়া যদি 1 জোটের রূপরেখা হইতো, সবাই মিলে একটা জায়গায় সাইন করে এসে যদি বলতো যে আমরা এটাকে এই সিস্টেমগুলো যেই ক্ষমতায় যাই বাস্তবায়ন করবো, ইটস ওকে। আমি গতকালকে যে সীমারেখার কথা বলছি, আমি এটার কথাই বলছি যে হচ্ছে সবাই মিলে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, মানে দেশের জন্য জাতীয়ভাবে নির্দিষ্ট লক্ষ্য থাকবে।
রাজনীতির ধরন আলাদা হইতে পারে, আলাদা আলাদা মঞ্চ হইতে পারে, কিন্তু কথা হচ্ছে আমাদের লক্ষ্যটা দেশকে কোন জায়গায় নিয়ে যাবো মানে দেশের সেই প্রশ্নে- জায়গায় একটা দেশের ঐক্যমত প্রশ্নে হওয়া সবাই দরকার। যাতে একমত এই যে জুলাই গণ অভ্যুত্থানের লক্ষ্যটা কি, সেই জায়গায় যে আমরা জুলাই গণ অভ্যুত্থানে আমরা সকল দল অংশগ্রহণ করেছি, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, সকলে মিলে আমরা একটা রূপরেখা ঠিক করে দিলাম যে আমরা দেশকে আগামীতে যেই ক্ষমতায় যাই এই পর্যায়ে নিয়ে যাব। হ্যাঁ, এই এটাই বলেন বিষয়টাই যে মূলত হচ্ছে- আমাদের একটা রুলস অফ দি গেম এই লাগে, এই আমাদের এই বিষয়টা হচ্ছে সবার আমাদের নিয়ম লাগে, আমরা রাজনীতির মাঠে নিয়ম। খেলবো, ভোটের ইয়াতে মানে হচ্ছে রাজনৈতিক মতামত সবার এক হবে তা না, কিন্তু কথা হচ্ছে উদ্দেশ্যটা এক হতে হবে, উদ্দেশ্য যাতে এক যে হতে পারে, দেশের কল্যাণ। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ এটা আব্দুল নির্দিষ্ট হান্নান করা। মাসুদ। একদম শেষ, আজিজুল আলী হেলাল, আপনার কাছে কি মনে হয় 2025-এর যে নতুন বছর আসছে সেই নতুন রাজনীতিতে এই ঘোষণাপত্র কতখানি নতুন প্রভাব বছরে অবশ্যই বাংলাদেশ আপনার যেহেতু ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং একটি রাজনৈতিক দল নিয়ে দেশ পরিচালনা করবে। এখন আমার বক্তব্য হলো যে ক্রেডিট ক্লেম করার একটা রোগে দাঁড়াইছে আমি দেখলাম বাংলাদেশে, যে 24-এর অভ্যুত্থানকে করায়ত্ত করা, যেটা আমি করেছি আমি ক্রেডিট ক্লেম করছি। যেভাবে 71-এর চেতনাকে শেখ মুজিব এবং তার রাজনৈতিক দল আওয়ামী লীগ নিজেকে করায়ত্ত করে অন্যকে রাজাকার বানিয়ে দিয়েছিল অন্যায়ভাবে, 71-এ মনে হচ্ছে যুদ্ধ করলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়ে অস্ত্র হাতে, কিন্তু ক্রেডিট ক্লেম করলো আওয়ামী লীগ। এখন আমি দেখছি 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে নিয়েও এরকম আপনার কেউ করায়ত্ত করতে চাচ্ছে, জিম্মি করে করে রাখতে চাচ্ছে। এটা যে গণমানুষের একটা আন্দোলন, সাধারণ জনগণের একটা আন্দোলন, এটা কোনো শ্রেণীর আন্দোলন না। ইভেন প্রধান উপদেষ্টা পর্যন্ত বলেছে যে আমাকে ছাত্ররা মনোনয়ন দিয়েছে। সেই ছাত্ররা এটা আমি তো তো দাবি- আমি না, তো সেই আমি তো ছাত্ররাই তো ডিসএগ্রি দাবি করি, আমি করছেন। না ডিসএগ্রি করি এটার সাথে। এখানে শোনেন, বাংলাদেশের সব আন্দোলনেই ছাত্ররা উৎপত্তি করে, নিষ্পত্তি করে, সেখানে রাজনৈতিক দলের ব্যাপক ভূমিকা থাকে। আমি এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না যে সবশেষ 30 সেকেন্ড। 71-এর আজিজুল চেতনাকে যেভাবে বিভক্ত করা হয়েছে, 24-এর চেতনাকে সেইভাবে বিভক্ত করা হচ্ছে। এই যে আপনার ডিকটেক্ট করা যে কাকে কি করতে হবে, রাজনৈতিক দলগুলো যে সামাজিক শক্তি নাকি হাসিনাকে তাড়িয়েছে, এটা কি হয়? সারা বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলের নেতৃত্বে, ছাত্ররা অবশ্যই সেখানে একটা অংশ, তাই না? ছাত্ররা অবশ্যই একটা উপাদান সেখানে। ছাত্ররা আপনার 90-এর গণঅভ্যুত্থান ছাত্ররাই তো করেছে, তাই বলে কি ছাত্ররা কি দাবি করছে? সারা মানুষের দাবি করছে। আরেকটা জিনিস মনে রাখবেন যে যিনি রাজনীতি মানে কিন্তু ক্ষমতা, যিনি একদম ক্ষমতায় শেষ, যায় সময় শেষ। তিনি যে আইন করেন সংবিধান পার্লামেন্টে বসে, সেই আইনটাই কিন্তু বাংলাদেশের দেশ পরিচালনা করে। আপনি আগে আইন চালু করবেন, 30 তার সেকেন্ড। আমাদের একদম সময় 10 মানে হচ্ছে সেকেন্ড। আমি একটা কথা বলতে চাচ্ছি যে হচ্ছে আমরা যখন হচ্ছে 3রা আগস্ট ইয়েতে দাঁড়িয়েছি, আমরা ঘোষণা দেওয়ার আগে মানুষ এক আঙ্গুল তুলে রাখছিল যে হচ্ছে এক দফাই চাই, আমরা মানুষের মুখের ভাষাটা বলেছি। গতকালকে যখন হচ্ছে আমরা কর্মসূচি স্থগিত করে দিয়েছি, আজকে দেখে আপনার সারা মানুষের মনে সারা সেই- দেশের মানুষ কিন্তু সেইটি একটা প্রতিবাদ জানিয়েছে। তারপর আজকে মানুষ স্পষ্ট। এসেছে। অনেক ধন্যবাদ। অ্যাকসেপ্ট করে না, মানুষ চাই যে হচ্ছে আমরা মানুষের মুখের ভাষা আব্দুল হান্নান যেটা, সেটা মাসুদ, সময় মতো জোনায়েদ বলি। সাকি এবং আজিজুল বাড়ি হেলাল, তিনজনকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো, এই বছরের মতো আগামী দিন, আগামী বছরের নতুন রাজকারণে ফিরবো নিশ্চয়ই। ভালো থাকুন।